আসসালামু আলাইকুম সবাইকে। বায়োলজি অ্যাসাইনমেন্ট 2 নিয়ে বহুদিন আগে আমরা একটা সলিউশন ক্লাস দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, এবং অনেক স্টুডেন্ট খুব ভালোভাবে সেটা বুঝেছে। এবং বরাবরের মতোই অ্যাসাইনমেন্ট 1 এর সলিউশন দেওয়ার পরও যে প্রবলেমটা তোমাদের হয়েছে যে আসলে লিখবো কিভাবে, একইভাবে অ্যাসাইনমেন্ট 2 এ ভাইয়া লিখবো কিভাবে। সো আমি আসলে অ্যাসাইনমেন্ট 1 কিভাবে তোমরা লিখবা এটা নিয়েও একটা ভিডিও করেছি। তারপরে অনেকেই 9, 10, 12 পৃষ্ঠা লিখেছে, বিকজ তাদের কলেজ থেকে বিভিন্ন রকম কথা বলেছে। তো আমার কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 এ তো এত ব্যাখ্যা লেখারও কিছু বলে নাই। অ্যাসাইনমেন্ট 2 এ কি বলেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা, এবং আসলে আমি কিভাবে লিখবো সেই লেখাটাও আমি একটু দেখিয়ে দিব, যাতে করে তোমরা বাকিগুলো সবকিছু এখন লিখে ফেলতে পারো। এবং আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরো কয়েকটা ধরন দেখালো যে এভাবে লিখলে হবে কিনা। তো আমি সবসময় বলি যে আসলে প্রশ্নটা কি, তোমাদেরকে আগে প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নে কি বলেছে, প্রশ্নে কি লিখলে তুমি কত মার্কস পাবা, সেটাই তো বিষয়। যাই হোক, যারা আমার পূর্বের ভিডিওটা তোমরা দেখো নাই, সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে, ওটা দেখে নিতে পারো। ওইখানে খুব সুন্দর করে সবই ডেসক্রাইব করা আছে। সো আজকে যেহেতু কিভাবে লিখবো, সাথে আগের কথাগুলো একটু হালকা আমরা ডেসক্রিপশন দিব। তো যে টপিক থেকে এই অ্যাসাইনমেন্টটা দিয়েছে বা এই অ্যাসাইনমেন্টটা করতে হলে আমাদেরকে যা জানতে হবে সেটা হচ্ছে এতটুকু পড়া। আমি যদি একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখাই, এই যে তোমাদের এই যে মৎস্য, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, ঠিক আছে? সো এই কয়টার 1, 2, 3, 4, 5 এখানে 5 ধরনের বৈশিষ্ট্য আছে। তোমাদের পাঠ্য বইয়ে আরও অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, কিন্তু কোনো স্টুডেন্ট যদি জাস্ট এই 5টা বৈশিষ্ট্য মনে রাখতে পারে তাহলে কিন্তু তার পড়া শেষ। তার মানে এই পুরো অ্যাসাইনমেন্ট করতে তোমার লাগবে শুধুমাত্র এই পেজটুকু, এখানে যা আমি লিখেছি অনেক বড় ফন্টে, এতটুকু মনে, এবং এটা কিভাবে মনে রাখবা সেটাও কিন্তু আমি শিখিয়েছি। এখন আসো মেইন পয়েন্টে, সেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টের কাজ কি এবং তুমি 12 মার্কস পাবা কিভাবে, আগে সেটা দেখাই, তারপর তুমি কি লিখবা সেই জিনিসটা বলি। এই অ্যাসাইনমেন্টে অনেকেই বলছে ভাই শিরোনাম কি দিব। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট তো এইটা, সো এটাই হবে শিরোনাম। আর অ্যাসাইনমেন্টটা কয় নাম্বার সেটা তো নাম্বার, এই নাম্বার তো শিরোনাম না, বা এই অধ্যায়টাও তো শিরোনাম না, কারণ এই অধ্যায়ের উপর তো অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া যায়। এই অধ্যায়ের উপর যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে এটাই হচ্ছে তোমার শিরোনাম, ঠিক আছে? এবং খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমাদের প্রশ্নে দেওয়াই আছে যে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছক, অর্থাৎ এই যে ছকটা আমি আঁকছি, ছকের এই জায়গাটা একটু বড় করে আঁকছি, এগুলো ছোট করে আঁকছি, তার মানে তুমি ছোট করে আঁকবা তা নয়, বরং এগুলো আরো বড় হতে পারে, কারণ এখানে ব্যাখ্যা লিখতে হতে পারে। সো যেহেতু আমি এই ব্যাখ্যাটা পুরোটা লিখে দিব, সো একটু বড় করেই লিখছি ইচ্ছা করে, পরে যখন 2 নম্বরে লিখবো এটা মুছে দিয়ে এটাকে বড় করে ফেলবো। যাই হোক, আচ্ছা তাহলে এখানে কাজটা কি, এখানে তোমাদের গ্রুপ 1, 2, 3, 4, 5 এই 5টা গ্রুপে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, ভালো কথা। এবং আর একটা গ্রুপ যার নাম গ্রুপ এক্স, বা আমরা যদি গ্রুপ 10 বলি রোমান সংখ্যায় বলতে পারি, গ্রুপ এক্স বা গ্রুপ 10 আমরা যাই বলি, সেখানে কিছু নাম্বার আছে 123, 24, 25। এই নাম্বারগুলো করেছে ওই যে বিন্যাস সমাবেশ করে 1, 2, 3, দেন 1, 2, 4, দেন 1, 2, 5 এভাবে করে এরকম 10টা নাম্বার দেওয়া আছে। সো বলা হয়েছে এই 6টা গ্রুপের জন্য তোমাকে 6টা কি বলে কিছু একটা বানাতে হবে, অর্থাৎ লটারি করার জন্য। সো সেটাও আমি বানায় দেখাইছি, বাট কোনো স্টুডেন্ট যদি মনে করে আমি এরকম লটারি কিচ্ছু বানাতে পারবো না, তাহলে অন্তত এভাবে সাজিয়ে রাখলে বা এই প্রশ্নটা থেকেই তুমি পারবা। আসলে করতে হবে কি, গ্রুপ 10 থেকে প্রথমে তোমাকে যে কোনো একটা সংখ্যা নিতে হবে, লটারির মাধ্যমে যে সংখ্যাটা উঠবে। এখন তুমি লটারি করতে চাচ্ছ না, হ্যাঁ, কারণ তুমি লটারি করছো কিনা এটা তো দেখবে না, বাট নিয়ম অনুযায়ী লটারি করলে তোমারও খেলতে ভাল লাগবে, অ্যাসাইনমেন্টটা করতে ভাল লাগবে। বাট তুমি মনে করছো না আমি লটারি করবো না, আমি এখান থেকে 135 নিলাম, আচ্ছা 125 নিলাম, তার মানে গ্রুপ 10 থেকে তুমি 125 নিলাম প্রথমে। সো 125 মানে হচ্ছে 1, 2 এবং 5, অর্থাৎ গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 5 এর যে 3টা বক্স আছে সেই 3টা বক্স থেকে এবার তোমার একটা করে
তুলতে হবে। অর্থাৎ এই প্রত্যেকটা বৈশিষ্ট্য তুমি একটা কাগজে লিখে ওই বক্সের মধ্যে রাখছো, তুমি ঝাঁকি দিয়ে তুলবা। এখন তুমি চাচ্ছ আমি লটারি করব না, আমি এত কাহিনী করব না। সো ভালো কথা, তুমি যদি কাহিনী না করতে চাও, তোমার কাজ কি হবে, গ্রুপ 1, 2, 5 থেকে যে কোনো একটা একটা করে বৈশিষ্ট্য নিতে হবে। এই যে 1 থেকে একটা বৈশিষ্ট্য নিলা, 2 থেকে একটা নিলা, 5 থেকে একটা নিলা, নিয়ে সেই 3টা বৈশিষ্ট্য যে তুমি এইখানে লিখলা, এইখানে লিখলেই তুমি পেয়ে গেলা 1 মার্ক। তুমি পেয়ে গেলা কত মার্ক? 1 মার্ক। তাহলে মাইন্ডে তুমি যদি লটারিতে নাও যেতে চাও, কারণ সেটা তুমি করছো কিনা ওরা তো তোমাকে প্র্যাকটিক্যালি দেখতে চাইবে না, তুমি তোমার কাজ হবে যে কোনো একটা সংখ্যা নির্বাচন করে সেই গ্রুপ থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য নেওয়া। এখন তুমি যদি সংখ্যা নির্বাচন না করে নিজে নিজে আন্দাজে বৈশিষ্ট্য লেখো, তাহলে যে ভুলটা হতে পারে, মনে করো তুমি প্রথমে ফুসফুস লিখলা, তুমি প্রথমে কি লিখলা? ফুসফুস লিখলা, ভালো কথা। এখন এর পরের বৈশিষ্ট্যটা তুমি লিখলা শুষ্ক ত্বক, তাহলে এইটা টিচার ভুল দিতে পারে। কারণ কি, ফুসফুস হচ্ছে গ্রুপ 2 এর, শুষ্ক ত্বক হচ্ছে গ্রুপ 1 এর। সো এরকম কোনো সংখ্যা কিন্তু নাই যেখানে আগে 2 আছে তারপরে 1 আছে। তাহলে তোমাকে সিরিয়াল মেইনটেইন করতে হবে। সো গ্রুপ 2 থেকে তোলা মানে এরপরে গ্রুপ 3 থেকে তুলবা, বা 4 থেকে বা 5 থেকে। এবং কখনো তুমি গ্রুপ 2 থেকে তোলার পর গ্রুপ 5 থেকে তুলতে পারবে না, কারণ 2 এর পর 5 এরকম কোনো সংখ্যা নেই। এ কারণে তোমার এই গ্রুপ থেকে আগে তোমাকে যে কোনো একটা লটারির মাধ্যমে বাছাই করে নিতে হবে। সো তুমি লটারি না করে যে কোনো একটা ধরলা। সো আমরা ধরলাম 125, ধরে নিলাম আমরা 125। তাই 125 এর এই যে গ্রুপ 1 আছে, তো সেখান থেকে মনে করো আমি যে কোনো একটা বৈশিষ্ট্য নিলাম, সেই বৈশিষ্ট্যটা মনে করো আমি ভেজা ত্বক নিলাম। সো আমি একটু লাল কালার দিয়ে লিখি, তোমাদের দেখতে অসুবিধা যদি হয় আমি কালো কালার ইউজ করি, ওকে। সো ভেজা ত্বক, ভেজা ত্বক। এবার 2 নম্বরে এইটা আছে, সো লটারির মাধ্যমে যে কোনো একটা উঠবে। সো এখন তুমি লটারি না করে ইচ্ছা মতো লিখে নিতে পারো। সো মনে করি আমি লিখে নিলাম ফুসফুস। আচ্ছা, 5 নাম্বার কি বলছে? গ্রুপ 5, এখানে বলছে ডিম পাড়ে, বাচ্চা প্রসব করে, ওকে। তো আমি লিখে দিলাম ডিম পাড়ে। ঠিক আছে, এই যে 3টা বৈশিষ্ট্য আমি এখান থেকে লিখলাম, এইটা লেখা মানে কিন্তু 1 মার্ক। তার মানে তোমার যে ক, তোমার যে ক, সেই ক হচ্ছে কিন্তু এই 5টা রাউন্ড। এই 5টা রাউন্ডে তুমি 3টা করে বৈশিষ্ট্য লিখছো মানে তুমি 4 মার্ক পাইছো। খুব সিম্পল বিষয়, ওকে। এখন মনে করো তোমার এবার আসছে, মনে করো এবার তোমার লটারি করে 123 আসছে, 123 আসছে। তাহলে 1 আসছে, 2 আসছে, 3 আসছে। তার মানে গ্রুপ 1 থেকে তুমি আবার একটা বৈশিষ্ট্য নাও, এবার রাউন্ড 2 খেলবা। সো গ্রুপ 1 থেকে তুমি এবার আইসযুক্ত ত্বক নাও। সো এটাও কিন্তু লটারির মাধ্যমে উঠাতে হবে, কিন্তু তুমি চাচ্ছ না, তুমি নিজের মন মতো চাচ্ছ। ঠিক আছে, আইসযুক্ত ত্বক নিলাম। আচ্ছা, গ্রুপ 2 থেকে তুমি আবারও ফুসফুস নিলাম। গ্রুপ 3 থেকে মনে করো তুমি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড নিলাম। 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড যেটা লেখা আছে সেটা নিলাম। সো হয়ে গেল আর 1 মার্ক। তাহলে তুমি কিন্তু 2 মার্ক পাইলা। তাহলে ভাই আমি বোঝাতে চাচ্ছি, এই নাম্বারের সিরিয়াল অনুযায়ী তুমি যে কোনো একটা করে নিয়ে এখানে 3টা করে লিখবা, এটা তোমার প্রথম কাজ। এবং এইভাবে যদি তুমি 5টা লেখো, তাহলে কয়ের আনসার কিন্তু তোমার 4 হলো। এখন একটা স্টুডেন্ট কমেন্ট করছে যে ভাইয়া তাহলে আমি কি আলাদা করে এভাবে লিখবো কিনা, যে ক নাম্বারের উত্তর লিখে শুধুমাত্র আমি এতটুকু বক্স করব, তারপর খ নাম্বারের উত্তর সেখানে আমি পুরোটুকু দিব, আবার গ নাম্বারের উত্তর লিখে এবার পুরাটা লিখবো। কেন ভাই, এসব কি তোমাকে বলছে নাকি? তোমার তো ছক এটাই, তুমি আলাদা করে আবার ক এর উত্তর, খ এর উত্তর, পুরো ক খ গ মানেই তো এই ছকটা। তাহলে এই ছকের মধ্যেই তোমাকে লিখতে হবে। তুমি আলাদা করে পার্ট পার্ট করে লিখলেই বরং টিচার অখুশি হতে পারে। বুঝতে পারছো? কারণ প্রশ্নে কিন্তু বলাই আছে যে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছকে লেখো। তো এটাই তো অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছক। তুমি আবার আলাদা করে 3টা বক্স করা মানে তুমি আলাদা আলাদা 3টা ছক করলা। সো এখানে কি বলছে যে অ্যাসাইনমেন্টের জন্য আলাদা করে 3টা ছক? যেমন অ্যাসাইনমেন্ট 1-এ কিন্তু আলাদা করে 2টা ছক ছিল, সেখানে তুমি 2টা ছক করছো, এখানে তো একটাই আছে, তাহলে এটাই তোমার ছক। তুমি কখনোই ক এর উত্তর লিখে এতটুকু, খ এর উত্তর লিখে এতটুকু, গ এর উত্তর লিখে এই পুরোটুকু তুমি কখনো লিখবা না। তোমার কাজ হবে এই পুরাটা লেখা। সেক্ষেত্রে এই ব্যাখ্যাটা শেষ কইরা তারপর তুমি এই লাইনটা টানতে পারো, কারণ আগে যদি লাইন টানো ব্যাখ্যা বড় হয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিস বলি, এভাবে 3টা বৈশিষ্ট্য লেখার পর এই 3টা বৈশিষ্ট্য কোন শ্রেণীতে পড়ছে
সেই শ্রেণীটা যখনই লিখবা সেটা 1 মার্ক। যেমন আমি যদি আসি আইসযুক্ত ত্বক, তো আমরা এই জিনিসটা তোমাদেরকে দেখাইছিলাম একটু আগে যে আইসযুক্ত ত্বক মানে হচ্ছে, কোথায় আইসযুক্ত ত্বক, এই যে মাছ হচ্ছে আইসযুক্ত ত্বক, সরীসৃপ হচ্ছে আইসযুক্ত ত্বক। ভালো কথা, তবে এখানে একটা পার্থক্য আছে। মাছ হচ্ছে ডার্মাল আইসযুক্ত, ডার মানে ত্বক, অর্থাৎ এই আইসটা ত্বক থেকে উৎপন্ন হয়, আর সরীসৃপের এপিডার্মাল বহিত্বক থেকে উৎপন্ন হয়। তো যেহেতু আমাদের এই গ্রুপে ডার্মাল এপিডার্মাল বলে কিছু নাই, তাহলে আইসযুক্ত ত্বক পাইছি মানে আমাদের মাথায় এখন ঘুরছে হয় এটা মাছের শ্রেণী হবে, না হয় এটা সরীসৃপের শ্রেণী হবে। ওকে, আচ্ছা, সেকেন্ড বৈশিষ্ট্য কি বলেছে? সেকেন্ড বৈশিষ্ট্য বলেছে ফুসফুস। তো চলো আমরা দেখি যে এই মাছ এবং সরীসৃপের মধ্যে ফুসফুসের সাহায্যে কে শ্বাসকার্য চালায়। সো ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কিন্তু সরীসৃপ। তাহলে সরীসৃপের দিকে কিন্তু দুইটা বৈশিষ্ট্য মিলে গেল। এবার আমরা দেখছি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে এবার যদি আমি চিন্তা করি ভাইয়া, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কার? সেটা কিন্তু কেবল মাত্র মাছের। তাহলে চিন্তা করো এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে নির্দিষ্ট কোনো শ্রেণী কিন্তু হচ্ছে না, না হচ্ছে মাছ, না হচ্ছে কি সরীসৃপ। তাহলে যদি এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে একটা নির্দিষ্ট কোনো শ্রেণী, কর্ডাটা পড়বে কোনো শ্রেণী যদি না হয়, তাহলে বলছে তুমি লিখবা নাই। এখন আবার তোমরা এই বাংলিশে এভাবে লিখো না যে নাই, খবরদার এরকম করে লিখো না। কারণ অনেকেই যে কাজটা করছে কি, যে ধরো এটা কি আছে জানি না, ধরো এটা অ্যাভারেজ শ্রেণী। সো অনেকেই করছে সব ইংলিশে লিখছি, তাই বাংলায় নাই নাম লিখে এমন করে লিখছে নাই। ভাই এটা কোনো কিছু? এ তো তুমি কি বলবো, তুমি যদি নো লেখো তাহলেও হয়, কিন্তু এই বাংলায় এভাবে নাই লেখার কোনো মানে নাই, বুঝতে পারছো? তুমি যদি লেখো এখানে বাংলা দিয়ে নাই তাহলেই হবে। আর যদি মনে করো আমি সবগুলো শ্রেণী ইংলিশে লিখছি, তাহলে এটা আমি ইংলিশে লিখবো, তাহলে নো লেখো, ঠিক আছে? বাট NAI এটা কেমন ধরনের কথা? আমি দেখছি দেখি বললাম, ভালো কথা। তাহলে ফলাপাইন এই যে শ্রেণীর নাম ভাইয়া, এইটা হচ্ছে কিন্তু খ। তাহলে এইটা যেমন ক, এই কলামটা কিন্তু খ, এই কলামটা কিন্তু গ। কিন্তু তোমাকে অ্যাসাইনমেন্টের ছকে এভাবে উপরে ক, এপারে খ, এপারে গ কিন্তু লিখতে হবে না, তোমার লিখতে হবে না, দেখাইতে হবে না। তো তুমি শুধু এই 5টা রাউন্ডে 3টা করে বৈশিষ্ট্য যদি লিখতে পারো ভাইয়া, তুমি 4। এবং এই 3টা বৈশিষ্ট্য মিলে যদি কোনো শ্রেণী হয়, সেই শ্রেণীর নামগুলো যদি লেখো, আর যদি না থাকে, যদি নাই লেখো, তাহলে এভাবে 5টা কথা লিখলেই তুমি 4। তাহলে 4 4 8 মার্ক তোমার ক্লিয়ার। তাহলে এই ব্যাখ্যাতে কয় মার্ক ভাই? এই ব্যাখ্যাতেও 4 মার্ক। ঘর কয়টা? 1 2 3 4 5। কয়টা ঘর? 5টা ঘর। তার মানে প্রত্যেকটা ঘরে তুমি ব্যাখ্যা লিখে যদি ফাটায়ও ফেলো, মার্ক পাবা 1। সো অনেকেই মনে করো ভাইয়া ব্যাখ্যা তো আমাকে অনেক লিখতে হবে, কেন ভাই 1 মার্কের জন্য তুমি কত লিখবা? আচ্ছা, আমি একটা জিনিস মনে হয় বারবার ভুল করছি, আমি 1 1 বলছি। 1 1 কেন বলছি? 1 1 হতো না, কারণ রাউন্ড তো ভাইয়া 5টা। রাউন্ড কয়টা? 5টা। তাহলে প্রত্যেকে যদি 1 1 পাও, তাহলে তো 5 পেয়ে যাচ্ছ, তার মানে 1-এরও কম মার্ক। ক্লিয়ার? তাহলে আমি আমার আগের কথাগুলোর জন্য দুঃখিত। প্রত্যেকটা বক্সে নাই লিখছো মানে 1 মার্ক না, 1-এরও কম মার্ক। কারণ এই 5টা বক্স পূরণ করবা, কইরা তুমি মার্ক পাবা কত? 1-এরও কম। এই 5টা মার্ক পূরণ কইরা তুমি পাবা 4। তাহলে একটা ঘরের জন্য তুমি 1-এরও কম মার্ক পাবা। তাহলে এখানে ব্যাখ্যা তুমি যদি সমুদ্র পরিমাণও লেখো, মার্ক তো 1-এর কম, যেটা ততটুকুই পাবা। তাহলে ব্যাখ্যা আসলে কি লিখতে হবে? একজন দেখছি মানে কি লিখছে তুমি চিন্তা করো, তার একটা পুরো পেজ, এই যে আমি দেখাই, এই যে একটা পুরো পেজের একটা বক্সের ব্যাখ্যা। তাহলে তুমি ভাইয়া এরকম 5টা পেজ কি জোড়া লাগাবা? তোমার অ্যাসাইনমেন্টের সব কি এরকম 5 পেজ জুড়ে হবে? এমন কখনোই করা যাবে না। একটা পেজের মধ্যেই তুমি পুরো অ্যাসাইনমেন্টের ছক লিখবা, এবং ব্যাখ্যাটা কিন্তু অনেক বেশি স্পেসিফিক। ব্যাখ্যা এত বড় ব্যাখ্যা মানেই যে বিশাল কিছু তা কিন্তু না। কি বলছে ব্যাখ্যায়? কি বলছে? মনোযোগ, খুব ভালো করে শুনো। ব্যাখ্যায় বলছে যদি কোনো শ্রেণী পাওয়া না যায়, যেমন নাই, তাহলে শ্রেণী পাওয়া না গেলে 3টা বৈশিষ্ট্য মিলে কোনো একটা শ্রেণী পাওয়া যদি না যায়, তাহলে 100% 2টা বৈশিষ্ট্য মিলে যে কোনো একটা শ্রেণী হবে।
দুইটা বৈশিষ্ট্য মিলে যে কোনো একটা শ্রেণী হবে। তো সেই কথাটাই লিখতে হবে কিন্তু তোমাকে, যে এই দুইটা বৈশিষ্ট্য কোন শ্রেণীতে পড়ছে, বাকি বৈশিষ্ট্যটা কোন শ্রেণীতে পড়ছে সেটা লিখতে হবে, আর ফাইনালি লিখতে হবে তাই এই তিনটা বৈশিষ্ট্য কোনো নির্দিষ্ট শ্রেণীতে পড়ছে না। দ্যাটস অল, শেষ, আর কিচ্ছু না। আমি লিখে দেখাচ্ছি। যেমন যেমন দেখো ভাইয়া, বলছে যে আঁশযুক্ত ত্বক। আমরা জানি আঁশযুক্ত ত্বক হচ্ছে মাছের, আবার ফুসফুস হচ্ছে কার, সরীসৃপের। আবার আঁশযুক্ত ত্বকও কিন্তু সরীসৃপের বা রেপটাইলিয়া শ্রেণীর। আচ্ছা, এখন যেহেতু শ্রেণীর নাম আমরা বাংলায় বলি সরীসৃপ, কিন্তু ইংরেজিতে কিন্তু রেপটাইলিয়া, তাহলে আমাকে এখানে ব্যাখ্যায় কি লিখতে হবে আমি লিখে দিচ্ছি। তাহলে ব্যাখ্যায় লিখতে হবে ত্বকে আঁশ আছে এবং ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য চালায় রেপটাইলিয়া শ্রেণীর প্রাণী। রেপটাইলিয়া শ্রেণীর প্রাণী। ক্লিয়ার? কারণ আঁশযুক্ত ত্বক এবং ফুসফুস এই দুইটা রেপটাইলিয়া শ্রেণীর। তাহলে রেপটাইলিয়া বাংলায় লিখবা না, এটা ইংলিশে লিখবা। এবং এখানে সরীসৃপ শ্রেণীর প্রাণীও লিখবা না, কারণ শ্রেণীর নামটা খুব সুন্দর করে কি লিখবা, রেপটাইলিয়া ইংলিশে লিখবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি আঁশযুক্ত ত্বক মাছেরও আছে, আবার মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। তার মানে বাকি বৈশিষ্ট্যটা শুধু মাছের না, এটাও কিন্তু মাছের। তাহলে লিখতে হবে অপরদিকে ত্বকে আঁশ আছে এবং 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে। তাহলে আমি এটা মুছে ফেলি, এই পুরোটাই 2 নম্বর রাউন্ড দিয়ে দিই। ওকে, এগুলো পরে। সো কিভাবে লিখবে, একটা লিখে দিলে এভাবে তোমরা পারবা। এবং 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে। এইবার তোমরা কনফিউশনে পড়ে যাও যে ভাইয়া এখন আমি কোন শ্রেণী দিব। কেননা আমি এখানে লিখছি ভাইয়া, আমি এখানে লিখছি কেননা মৎস্য যেটা, অর্থাৎ যার মধ্যে মাছ আছে, এই মৎস্যের মধ্যে 3টা জিনিস আছে। টোটাল 5টা শ্রেণী হচ্ছে মাছ। আমি আবারও বলি, টোটাল 5টা শ্রেণী হচ্ছে মাছ, কিন্তু এর মধ্যে আমি ধরে নিলাম এই 3টা হচ্ছে আরো উন্নত, তাই না? ওই দুইটার চেয়ে ওই দুইটার কথা আমি বলছি না। মাছের কিন্তু টোটাল 5টা শ্রেণী। এর মধ্যে যদি আমি 3টা শ্রেণীর কথাও বলি, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তাহলে ভাইয়া এখানে আমি কোন শ্রেণী দিব? এই 3টা মিলে মৎস্য বলে আলাদা তো কোনো শ্রেণী নাই। হয় আমাকে কন্ড্রিকথিস লিখতে হবে, না হয় আমাকে অ্যাক্টিনোপটেরিজি লিখতে হবে, না হয় আমাকে সার্কোপটেরিজি লিখতে হবে। তাহলে এইখানে আমি কি লিখবো? তুমি যদি বাংলায় মৎস্য শ্রেণী লেখো, ব্যাপারটা কিন্তু কেমন দেখায়। অবশ্যই ইংলিশে একটা শ্রেণীর নাম লেখা উচিত। তো এই ক্ষেত্রে তোমার যদি কনফিউশন হয়, আমি বলে রাখছি এই 3টার মধ্যে তুমি যে কোনো একটা লিখতে পারো। তবে আমাদের দেশে সবচেয়ে কমন যেহেতু এই রুই কাতলাতে নেই, কার্প জাতীয় মাছ অ্যাক্টিনোপটেরিজি, তাই তুমি অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণী লিখতেই পারো, বরং এটা লেখাই ভালো। তাহলে তুমি কি লিখবা? এবং 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণীর। অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণীর লিখলা সুন্দর করে। যদি এমন হতো যে শুধুমাত্র এই বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির, এটা অন্য কারো বৈশিষ্ট্য, তাহলে শুধুমাত্র এইটার কথাই লিখতাম যে অপরদিকে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে এই শ্রেণীর প্রাণীর। ঠিক আছে? তাহলে এইবার আমরা কি লিখব? সুতরাং বলা যায় বা লেখা যায় যে আঁশযুক্ত ত্বক, অথবা এভাবে আমরা লিখতে পারি যে সুতরাং বলা যায় যে এই 2টি শ্রেণীরই এখানকার 2টি করে বৈশিষ্ট্যের মিল থাকলেও 3টি বৈশিষ্ট্য ধারণ করে এমন কোনো শ্রেণী নাই। সুতরাং শ্রেণীর নাম হয়েছে নাই, মানে কোনো শ্রেণীর মধ্যেই পড়ছে না। কথাটা আমি একটু লিখে ফেলি।
তাহলে ত্বকে আইস আছে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসন কার্য চালায় রেপ্টাইলিয়া শ্রেণীর প্রাণী। অপরদিকে ত্বকে আইস আছে এবং দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণী। আচ্ছা, এখানে আমি আন্ডারলাইন এমনিতেই দিয়েছি, তোমরা আবার এটাকে বৈজ্ঞানিক নাম ভাইবা আন্ডারলাইন দিও না, মাইন্ডেড। অনেকে কিন্তু এই ভুলটাও করে, এই বৈজ্ঞানিক নামে আন্ডারলাইন দিতে দিতে শ্রেণী পর্ব সবকিছুর নামে আন্ডারলাইন দিয়ে দেয়, ঠিক আছে। সুতরাং বলা যায় তিনটি বৈশিষ্ট্যই বহন করে এমন কোন কর্ডাটা পর্বের, যেহেতু অ্যাসাইনমেন্টটার নাম হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণীদের, এমন কোন কর্ডাটা পর্বের প্রাণীদের শ্রেণী নেই, বা এমন কোন কর্ডাটা পর্বের প্রাণীদের শ্রেণী নেই। অতএব শ্রেণীর নামে নাই লেখা হয়েছে। অতএব শ্রেণীর নামে নাই লেখা হয়েছে। তাহলে এই হচ্ছে কাজ। এই যে এতটুকু লিখলাম, এত বড়ই হবে প্রত্যেকটাতেই, তারপরে তো আমি অনেক বেশি লিখে ফেললাম, ঠিক আছে। চলো আরেকবার লটারি করি এবং অন্য কিছু একটা দেখি। এবার মনে করো আমরা লটারি করে এখান থেকে এই 345 পেয়েছি। কি পেয়েছি? 345 পেয়েছি। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে রাউন্ড 3 দিলাম, এগুলো মুছে ফেললাম। অর্থাৎ এখন আমরা রাউন্ড 3 করব। তাহলে 345 মানে 3 নাম্বার গ্রুপ থেকে আমরা যে কোনো একটা নিব। আচ্ছা, 3 নাম্বার গ্রুপ থেকে আমরা মনে করো এইটা নিলাম। তাহলে এটার নাম কি? হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এই যে একটা কথা আমরা লিখলাম। এবার আসো 4। তাই 4 থেকে আমরা যে কোনো একটা নিব। তো যেহেতু লটারির মাধ্যমে যে কোনো একটা উঠবে, তাই তোমার কপালে যা পড়বে তাই। এখন তুমি যদি মনে করো অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এটা কার আছে, তোমাকে যদি আমি দেখাই যে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কিন্তু রেপ্টাইলিয়ার। তাহলে রেপ্টাইলিয়ার রক্ত শীতল না উষ্ণ? আচ্ছা সরি, এইখানে উষ্ণটা না, রেপ্টাইলিয়ার রক্ত কিন্তু হচ্ছে শীতল, রাইট? তাহলে যেহেতু রেপ্টাইলিয়ার রক্ত শীতল, তাহলে তুমি এখন চাচ্ছ, তুমি ইচ্ছা করে এখানে শীতল নিবা, তুমি ইচ্ছা করে শীতল নিবা, কিন্তু আসলে লটারিতে যেটা উঠবে সেটাই হওয়া উচিত। কিন্তু যেহেতু লটারি করছি কিনা কেউ দেখবে না, তাই তোমার মতো নিতে পারো। আচ্ছা যাই হোক, আমি লটারিতে শীতল নিলাম। এখন আসা যাক 5 নাম্বার এইটা। তাহলে ডিম পাড়ে, বাচ্চা প্রসব করে, যে কোনো কিন্তু একটা উঠবে। তাহলে লক্ষ্য করো, সরীসৃপের ডিমও পারে, বাচ্চাও পারে, মানে বাচ্চাও পারে বলতে বাচ্চা প্রসবও করে, ডিমও পারে। তাহলে আমি যদি যে কোনো একটা নিই, এই জায়গায় একটা তোমাদের কনফিউশন হয়, ডিম পারে, এই জায়গায় একটু কনফিউশন হতে পারে। তাহলে এইবার আমি শ্রেণীর নাম কি লিখবো? যে ভাইয়া সরীসৃপের তো সবাই ডিম পারে না, সরীসৃপের তো কেউ কেউ আবার বাচ্চা প্রসব করে, তাহলে আমি এখানে শ্রেণীর নাম কি লিখবো? প্রথম কথা, রেপ্টাইলিয়া শ্রেণীর এটা বৈশিষ্ট্য, এটাও বৈশিষ্ট্য, এবং রেপ্টাইলিয়া শ্রেণীর কিছু প্রাণী যেহেতু ডিম পারে, তাহলে অবশ্যই তুমি এখানে শ্রেণীর নাম রেপ্টাইলিয়া লিখবা। ব্যাখ্যায় কি লিখবা? ব্যাখ্যায় তুমি অবশ্যই এভাবে লিখবা যে হৃৎপিণ্ডের উন্নত প্রাণী, কর্ডাটার উন্নত শ্রেণীদের হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু সম্পূর্ণ, কিন্তু রেপ্টাইলিয়া শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ হলেও এরা অসম্পূর্ণভাবে বিভক্ত। তারপরে লিখবা যে রেপ্টাইলিয়া সহ অ্যামফিবিয়া এবং ওই যে অ্যাক্টিনোপটেরিজি বা মাছের শ্রেণীদের রক্ত শীতল রক্ত বিশিষ্ট। এখন ডিম পাড়ের যে বিষয়টা, তুমি একটা জিনিস খেয়াল করো, 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড তো মাছেরও নাই বা উভচরেরও নাই। এখন ডিম পাড়ে রেপ্টাইলিয়া, সেখানে তোমাকে যেটা লিখতে হবে যে রেপ্টাইলিয়ার কিছু প্রাণী ডিম পাড়ে, আবার কিছু প্রাণী বাচ্চা প্রসব করে। তো যেহেতু রেপ্টাইলিয়া শ্রেণীর কিছু প্রাণী ডিম পাড়ে, অতএব আমরা বলতে পারি যে এই 3টা বৈশিষ্ট্যই বহন করে যে শ্রেণী, সেটা হচ্ছে রেপ্টাইলিয়া। আমার কথা হচ্ছে, আমি বায়োলজি পড়াই, আমি কেমিস্ট্রি পড়াই, ধরে নাও
ঠিক আছে, আমি ইউটিউবে বায়োলজি ভিডিও দিই, যে কেমিস্ট্রির কথা বাদ দিয়ে আমি জিকে ইংলিশ পড়াই। ঠিক আছে, এখন কেউ একজন বলছে যে ফাহাদ ভাই ঢাকা মেডিকেলে পড়ছিল, ফাহাদ ভাই ক্যান পাবলিক কলেজে পড়ছিল রংপুর, এবং ফাহাদ ভাই বায়োলজি পড়ায়। তো ভাইয়া আমি কিন্তু শুধু বায়োলজি পড়াই না, আমি সাধারণ জ্ঞান ইংলিশ দুটোই ওইগুলোও পড়াই, কিন্তু আমি বায়োলজি পড়াই, এই কথাটা কি মিথ্যা? মিথ্যা কিন্তু না। সো একইভাবে রেপ্টাইলিয়া শ্রেণীর ডিমও পারে কিছু প্রাণী, আবার কিছু প্রাণী বাচ্চা প্রসবও করে। তাহলে আমি যদি শুধু বলি যে হ্যাঁ রেপ্টাইলিয়া শ্রেণীর প্রাণী ডিম পারে, এটাও কিন্তু একদম ভুল হয়ে যাচ্ছে না। আবার যদি তুমি লজিক দেখাতে চাও যে রেপ্টাইলিয়া শ্রেণীর সব প্রাণী তো ডিম পারে না, কিছু প্রাণী বাচ্চা প্রসবও করে, তাই শুধু ডিম পাড়া বৈশিষ্ট্য রেপ্টাইলিয়া শ্রেণীর নয়, তাই তুমি যদি এখানে নাই দাও তাহলে ব্যাখ্যাটা তোমাকে ওইভাবে দিতে হবে। আশা করি আমার কথা বুঝতে পারছো। সো আমি এটার ব্যাখ্যা লিখে ফেলি। তাহলে এটার ব্যাখ্যা লিখতে আমি যদি একটু এভাবে লিখি, যেহেতু 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড আরো 2টার আছে, আমি সেই 2টাও একটু উল্লেখ করি এভাবে, যে অ্যাভিস ও ম্যামালিয়া শ্রেণীর হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ও সম্পূর্ণ বিভক্ত হলেও, এই কথাটুকু আমি একটা এক্সট্রা নিয়ে আসলাম ব্যাখ্যাটাকে আরেকটু সৌন্দর্য দেওয়ার জন্য। ওকে, হলেও রেপ্টাইলিয়া শ্রেণীর হৃৎপিণ্ড আচ্ছা একটু আমি থামি, ব্যাপারটাকে তুমি এভাবেও লিখতে পারো, আমি যতটুকু লিখছি ঠিক আছে, এভাবে লিখতে পারো যে রেপ্টাইলিয়া, অ্যাভিস ও ম্যামালিয়া শ্রেণীর হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু এদের মধ্যে অ্যাভিস ও ম্যামালিয়ার হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে বিভক্ত হলেও অ্যাভিসের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে বিভক্ত। আমার কাছে মনে হয়েছে এটা বেটার, তাই যারা লিখছো তারা আমাকে মনে মনে বকা দিতে পারো, কিন্তু আমি ওইটাই লিখি। তাহলে কি লিখবো? আমি শুরুতে এটা লিখি, রেপ্টাইলিয়া, অ্যাভিস ও ম্যামালিয়া শ্রেণীর হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। প্রথমে এটুকু লিখবো, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, এদের মধ্যে অ্যাভিস ও ম্যামালিয়া শ্রেণীর প্রকোষ্ঠ সম্পূর্ণভাবে বিভক্ত হলেও রেপ্টাইলিয়া শ্রেণীর হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে বিভক্ত। তাহলে একটা জিনিস কেবল হলো। তাছাড়া শীতল রক্ত বিশিষ্ট প্রাণীগুলো রেপ্টাইলিয়া শ্রেণীর অন্তর্গত। এখন তুমি কিন্তু শীতল রক্ত বিশিষ্ট প্রাণীতে শুধু রেপ্টাইলিয়া না, অ্যামফিবিয়াও আছে, মাছও আছে, সেটাও এখানে আনতে পারো, আরো বেশি বড় হবে। কিন্তু ভাই এই যত কিছুই লেখো মার্ক তো পাবে 1-এর চেয়েও কম। সো আমার কাছে মনে হয় না যে এত বেশি বড় করার দরকার। এন্ড ফাইনালি যেহেতু রেপ্টাইলিয়া শ্রেণীর কিছু প্রাণী ডিম পাড়ে, আবার কিছু প্রাণী বাচ্চা প্রসব করে, সেহেতু আমরা বলতে পারি ডিম পাড়া এটিও রেপ্টাইলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য। সেহেতু আমরা বলতে পারি ডিম পাড়া এটিও রেপ্টাইলিয়া শ্রেণীর
বৈশিষ্ট্য। সুতরাং অতএব দেখা গেল যে 3টি বৈশিষ্ট্যই রেপ্টাইলিয়া শ্রেণীকে সমর্থন করছে, তাই আমরা শ্রেণীর নাম দিয়েছি রেপ্টাইলিয়া, বা শ্রেণীর নামে লিখেছি রেপ্টাইলিয়া। দ্যাটস অল। ক্লিয়ার? বুঝছো কিনা ভাই? এই দুইটা যদি বোঝো, ঠিক একইভাবেই তিনটা, আর কিচ্ছু না। বাট কাহিনী হচ্ছে এইটা, ভেতরে তোমরা ফেস করতে পারতা এই বিষয়গুলো, ডিম পাড়া বাচ্চা প্রসবের ব্যাপারটা, মাছের বেলায় কোন শ্রেণী লিখবা, আমি সবকিছুই কিন্তু ক্লিয়ার করে দিলাম। এবং ফাইনালি তোমাকে এই জিনিসটাই কিন্তু মনে রাখতে হবে, এই জিনিসটা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 2, এর যা লিখতে হবে সেটা আমরা বলে দিলাম। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।